একই নামের সাহিত্য, যেগুলো আমাদের ভেজাল লাগে এই জিনিসগুলো একটু শিখতে হবে। যেমন ৭১-এর দিনগুলি, এটা কার? জাহানারা ইমাম। জাহানারা ইমাম। এবার ৭১-এর ডায়েরি, সুফিয়া কামাল। সুফিয়া কামাল। ৭১-এর ডায়েরি, ৭১-এর বর্ণমালা, এম আর আক্তার মুকুল। ৭১-এর নিশান, রাবেয়া খাতুন। ৭১-এর ঢাকা, সেলিনা হোসেন। দ্রুত লেখো, দ্রুত। টাস টাস লিখে ফেলবা, টাস টাস, একদম দ্রুত। ৭১-এর দিনগুলি, সেলিনা হোসেন। তাড়াতাড়ি লিখে ফেলবে, একদম তাড়াতাড়ি। দ্রুত লিখে, দ্রুত। প্রথমটা কি লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলেই ডান। ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম। ৭১-এর ডায়েরি, সুফিয়া কামাল। ৭১-এর বর্ণমালা, এম আর আক্তার মুকুল। ৭১-এর নিশান, রাবেয়া খাতুন। ৭১-এর ঢাকা, সেলিনা হোসেন। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটিকার? আবু জাফর শামসুদ্দিন। পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, এটা হলো বিখ্যাত একটা উপন্যাস। আবু জাফর শামসুদ্দিন। আবু জাফর শামসুদ্দিনের বিখ্যাত একটা উপন্যাস পদ্মা মেঘনা যমুনা। এবার লেখো পদ্মার পলিদ্বীপ, আবু ইসহাক। পদ্মার পলিদ্বীপ, এটা বিখ্যাত একটা উপন্যাস। পদ্মার পলিদ্বীপ, পদ্মার পলিদ্বীপ, আবু ইসহাক। আবু ইসহাক, পদ্মার পলিদ্বীপ, আবু ইসহাক, তার বিখ্যাত একটা উপন্যাস। মানচিত্র কাব্য, আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র, এটা হলো কাব্য, আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ। আর মানচিত্র নামে একটা নাটক আছে, মানচিত্র নাটক, এটা হলো আনিস চৌধুরী। দেখো মানচিত্র কাব্য যদি আসে পরীক্ষায় কার? আলাউদ্দিন আল আজাদ। আর মানচিত্র নাটক যদি আসে তাহলে আনিস চৌধুরী। আনিস চৌধুরী। এবার লেখো জননী উপন্যাস। এবার লিখবো আমরা জননী উপন্যাস। এই জননী নামে উপন্যাস লিখেছে আমাদের দুইজন রাইটার, শওকত ওসমান। ১ নম্বরে শওকত ওসমান, ২ নম্বরে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক
বন্দ্যোপাধ্যায়। দ্রুত লেখো। মাহবুবা আক্তার লেখছে এখানে ক্লাস ভালো লাগে না, তাহলে তুমি ক্লাস থেকে রিমুভ নিয়া তুমি বাসায় ঘুম দাও একটা। এই মাহবুবা এই যে কথাটা বলে পরে ক্লাস গুলা পাই না, মাহবুবার যে সমস্যা, তোমাদের কি সবার একই সমস্যা? ও নাকি ক্লাস পায় না, তোমরাও কি পাও না এরকম? ওর নাকি ক্লাস ভালো লাগে না, অন্যরাও কি একই? তোমরা কেউ ক্লাস পাও না? না ওর মতো সমস্যা সবারই? ওই ওরা পায় ও পায় না কেন? ও কি হয়েছে? ওর সমস্যা কি? মাহবুবা আমাদের এসে হটলাইনে কল দাও। তোমার হয়তো কোনো হয় মোবাইলের সমস্যা, তোমার ইন্টারনেটের সমস্যা, দেখো তোমার কোন জায়গায় সমস্যা। না হয় তুমি কিছুই বুঝো না, হয়তো তুমি ফাংশন গুলো বুঝো না, নাহলে পাবা না কেন? সবাই পায়, অনেকে পায় না। এগুলা এক একজনের কথা শুনলে হয়তো তুমি ব্যবহারই বুঝো না যে মোবাইল কেমনে চালায়। নোকিয়া 1100 দিয়ে ক্লাস করো না অ্যান্ড্রয়েড দিয়ে ক্লাস করো, এটা আগে বলো। সবাই ক্লাস পায়, তুমি বলতেছো স্যার আমি ক্লাস পাই না। তুমি 509 একটা ফোন দাও, 509 ফোন দিবে, তারপর ক্লাস করবো, এর আগে ক্লাসই করবে না তুমি। গ্রুপে মনে হয় অ্যাড হয়নি, এটা হইতে পারে। একটা জিনিস তোমরা বুঝো না, যদি এই যে আমরা যে ক্লাসগুলো নেই জুমে ক্লাস নিলে এত বড় একটা ক্লাস আপলোড করতে অনেক সময় লাগে, 3-4 ঘন্টা সময় লেগে যায় এটা আপলোড করতে একটা ভিডিও। তারপর সেই আপলোড হলে তারপর তোমাদের গ্রুপে ক্লাসটা দিয়ে দেয়। অনেকে তোমরা মনে করো সাথে সাথে পাই না কেন? ভাই সাথে সাথে পাবা না জীবনও। মানুষ বিয়ে করলে কবুল করে, তাই সাথে সাথে বউরে নিয়ে ঘুমাইতে পারে না, তারপর তো ক্লাস। বুঝছো? তোমরা অনেকে এই জিনিসটা বুঝো না, এই জন্য তোমরা সমস্যায় পড়ো, আর কিছুই না। ওরা মনে করে সাথে সাথে পাই না কেন? গ্রুপে অ্যাড হও, গ্রুপে অ্যাড হও। এটা লেখো দেনা পাওনা ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর লেখো দেনা পাওনা ছোট গল্প। দেনা পাওনা ছোট গল্প, দেনা পাওনা ছোট গল্প, এটা আমরা জানি আমাদের রবি ঠাকুর। দেনা পাওনা ছোট গল্প, রবি ঠাকুর। এবার লেখো দেনা পাওনা উপন্যাস। দেনা পাওনা উপন্যাস লিখছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্রুত লেখো। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। তোমাদের এত বললাম যে তোমরা একটা কাজ করো, 509 কল দাও কোনো সমস্যা থাকলে। তোমরা যখন ক্লাসে লিঙ্ক পায় তখন মনে পড়ে যে ও একজন স্টুডেন্ট, ও ভর্তি হয়েছে, কিন্তু এছাড়া ও সারাদিনে মনে থাকে না ও যে একজন স্টুডেন্ট, ও যে একজন চাকরি প্রার্থী, ওর যে কোথায় কোথায় ল্যাকিংস সেগুলো মনেই থাকে না। তোমরা এরকম কেন করো বলতে পারো? যদি চাকরি লাগে তাহলে পড়াশোনা করো। তোমরা যে পড়াশোনা খয়রাতি মার্কে এক একজনে পড়াশোনা করে দিয়ে জীবনে কোনো চাকরি পাওয়া যায় না, জানো? চাকরির জন্য যারা চাকরি পায়, যাই দেখবা যে তাদের চেহারা থাকে না, তাদের মানে এত টেনশন কাজ করে, সকাল নাই বিকাল নাই রাত নাই, সারাদিন পরে এরা সারাদিন পরে পড়তে পড়তে এদের জীবন যৌবন শেষ হয়ে যায়, তারপর একটা চাকরি পায়। আর তোমরা কি করো জানো? তোমরা অনায়াসই 1 ঘন্টা আধা ঘন্টা ক্লাস করে একটা চাকরি পাইতে চাও। এগুলো হবে না, বুঝছো? কখনোই হবে না। বাংলাদেশে কোটি কোটি বেকার, 16 কোটি মানুষের ভিতরে যায় আইসা দেখো 3-4 কোটি মানুষ বেকার বাংলাদেশে পড়ে আছে রাস্তাঘাটে। এই জন্য কি করতে ভাই? পড়াশোনা করতে। পড়াশোনা না করলে তুমি কখনোই চাকরি পাবে না। তোমাদের যারা এরকম ক্লাসে আছে তোমাদের সবাইকে বলি, যদি তোমাদের এখন প্রবলেম থাকে যে স্যার আমি ক্লাস পাইতেছি না, ঢুকতে সমস্যা হয়, এই সমস্যার জন্য তোমাদের 509 একটা শেষে হটলাইন নাম্বার আছে। ওরা কি করে জানো? ওই দিন অনেকে ফোন দিয়ে স্যার আমি 509 ফোন দিয়ে তো কলই ঢোকে না। সে কি করে কি 509 দিয়ে ডায়াল করে। 509 বলতে আমাদের যে বাংলা লিগ নাম্বার আছে একটা, ওটা শেষে 509, ওই নাম্বারে কল দিবা। এরা অনেকে কি করে 509 দিয়ে কল দেয়। এটা 999 মতো না, এটা 999 মতো না। 509 বলতে শেষে 509, ওইটাই কল দিবা। অনেক মেয়েরা কই স্যার 509 সারাদিন কল দিয়ে কলই তো ঢোকে না। আর ওটা কি কোনোদিনও কল ঢুকবে? তুমি কও। 509 বলতে বাংলা লিগ নাম্বার আমাদের আছে অনেকগুলা, ওই শেষে 509, ওইটাই কল দিবা। এইটাই কল দিয়ে স্যার কল ঢোকে না, কি ওই যে যায় তোমাদের নিয়ে আল্লাহ জানে। কারো কোনো সমস্যা থাকলে কইও, বুঝছো?
আচ্ছা, এবার লেখো দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র গেল। এবার লেখো আত্মঘাতী বাঙালি, নীরজ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি লেখো সরেয়া, আত্মঘাতী বাঙালি, এটা নীরজ চন্দ্র চৌধুরী, নয় দিকে নীরজ চন্দ্র চৌধুরী, আত্মঘাতী বাঙালি নীরজ চন্দ্র চৌধুরী। এরপর লেখো ভবিষ্যতের বাঙালি, ভবিষ্যতের বাঙালি, এই বইটা লিখছে এস ওয়াজেদ আলী, এস ওয়াজেদ আলী। দ্রুত লেখো। দ্রুত 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 লেখো বাঙালির ইতিহাস, নিহার রঞ্জন রায়। এগুলো সবই কিন্তু প্রবন্ধ। বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস, নিহার রঞ্জন রায়, এই তিনটা কিন্তু প্রবন্ধ। দ্রুত রাখো, দ্রুত প্রবন্ধ এগুলো কিন্তু। এসো ওই মাহবুবা নামের মেয়েটারে অ্যাড করে দিত। ও কই দেখতো, মাহবুবারে খুঁজে বাড়ি কর। এ মাহবুবা, তুমি মেসেজ করো, 509 কল মারো, নতুবা তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো দ্রুত। এরকম আরো যদি কেউ থেকে থাকো যে ক্লাস পাও না, সমস্যা থাকতে হলে ওইটাই করবা। সাউন্ড হচ্ছে, গল্প করতেছে। এ কারা গল্প করতেছে আবার? তাহলে লেখো বাঙালির ইতিহাস, বইটি এই প্রবন্ধটিকা নিহার রঞ্জন রায়, ভবিষ্যতে বাঙালি এস ওয়াজেদ আলী, আত্মঘাতী বাঙালি নীরজ চন্দ্র চৌধুরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্রুত লেখো। ওরে কয় এখন টাকা নাই, তোমার টাকা থাকা লাগবে না, তুমি SMS দাও। তুমি আমাদের যেটা 01846882503 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। টাকা থাকা লাগে? টাকা ছাড়া বরিশাল থেকে ঢাকা আসি, ঢাকা থেকে বরিশাল যাই। আমি কত শয়তানি করছি ছোটবেলা জানো? আমি ঢাকা শহর ফিরিয়ে আসতাম আগে, যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি। আমরা 2-3টা বন্ধুরা মিলে ঢাকা শহর ফিরিয়ে আসতাম। কেমনে জানো? লঞ্চে উঠতাম, লঞ্চে উঠে পিছন দিয়ে ভাগতাম, সামনে দিয়ে বাইরে টিকিট চেক করে, পিছন দিয়ে আমরা নৌকা দিয়ে ভাগতাম। কত আমরা ধান্দা করছি, এরা বুঝে কিছু? এখান থেকে আমরা কি এমন কেসে লঞ্চ থেকে লাভ দিতাম, লঞ্চ থেকে লাভ দিতাম। বাহ, কত সুন্দর। লঞ্চ যাইতো যে মানে ঘাটের কাছাকাছি আসতো, লঞ্চের ঈদে লাভ দিতাম, কত সুন্দর। এক বন্ধুরে কইতাম তুই জামা কাপড় ইসে লইয়ে যা, এবার মনে কর ছোট প্যান্ট একটা পরা থাকতো, ওইটা পরে দিতাম লাভ। সাতটায় উঠে যেতাম, ভাড়া দেওয়া লাগতো না। এরা বুঝে কিছু? মোবাইলে কল দিলে এগুলা কোনো ব্যাপার, এরা বুঝে না। বরিশাল এই মাইডারে বরিশাল বিয়ে দিতে হইব, মাহবুবা আক্তারের বরিশাল বিয়ে দিতে হইব। বরিশাল বিয়ে না করলে তুমি চালা পাবা না। লিখছ? মানুষ কয় না বুদ্ধি থাকলে কেউ ঘর জমাই থাকে, এইটাই তো বুঝে না। বুদ্ধি থাকলে কেউ ঘর জমাই থাকে, আর বুঝে না এগুলা। এবার লেখো 20 শতকের মেয়ে, ডক্টর ইলমি ইব্রাহিম। দ্রুত 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 দ্রুত। আর একজন কয় এগুলা ঠিক নেই, এগুলা হারাম। দ্রুত লেখো। এবার লিখবা কুচ বরণ কন্যা বন্দে আলী মিয়া, কুচ বরণ কন্যা বন্দে আলী মিয়া। কি লিখবা? কুচ বরণ কন্যা, কুচ বরণ কন্যা, এটা কার? বন্দে আলী মিয়া, বন্দে আলী মিয়া। দ্রুত লেখো কুচ বরণ কন্যা বন্দে আলী মিয়া। এবার লেখো কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, কাশ বনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম। দ্রুত লেখো। ধানকন্যা আলাউদ্দিন আল আজাদ। এবার লেখো ধানকন্যা আলাউদ্দিন আল আজাদ।
ধান কন্যা আলাউদ্দিন আল আজাদ, ধান কন্যা আলাউদ্দিন আল আজাদ। দ্রুত লেখো ধান কন্যা আলাউদ্দিন আল আজাদ। এবার লেখো কন্যাকুমারী উপন্যাসটিকার আব্দুর রাজ্জাক, কন্যাকুমারী আব্দুর রাজ্জাক, কন্যাকুমারী এই উপন্যাসটিকার আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক। তাহলে দেখো কুশবরণ কন্যা, কুশবরণ কন্যা কাব্যটা বন্দে আলী মিলা, কুশবরণ কন্যা, কাশবনের কন্যা, এগুলো সব উপন্যাস। কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, ধান কন্যা আলাউদ্দিন আল আজাদ, কন্যাকুমারী উপন্যাস আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক। ২০ কন্যা আরো আছে একটা, ২০ কন্যা, এই মাইয়া গুলারে কেউ বিয়ে করো না। ২০ কন্যা, এটা এই উপন্যাসটাকার ডক্টর আশরাফ সিদ্দিকী, ডক্টর আশরাফ সিদ্দিকী, ডক্টর আশরাফ সিদ্দিকী। দ্রুত লেখো। দেখো ২০ কন্যা উপন্যাসটাকার ডক্টর আশরাফ সিদ্দিকী, কুশবরণ কন্যা বন্দে আলী মিয়া, কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, ধান কন্যা আলাউদ্দিন আল আজাদ, কন্যাকুমারী উপন্যাস আব্দুর রাজ্জাক। দ্রুত লেখো। দ্রুত লেখো, দ্রুত দ্রুত। রিটেনের কোনো বই এখন দেওয়া হবে না, সার্কুলার হবে তারপর, এর আগে রিটেনের কোনো বই দেওয়া হবে না, এবং চুপচাপ ক্লাস করা শুরু করে। দ্রুত দ্রুত লেখো, দ্রুত লেখো। ২০ শতকের মেয়ে ডক্টর নীলিমা ইব্রাহিম, ২০ শতকের মেয়ে ডক্টর নীলিমা ইব্রাহিম, ২০ শতকের মেয়ে ডক্টর নীলিমা ইব্রাহিম। দ্রুত লেখো, দ্রুত লেখো। কোনো লিখিত ক্লাস হবে না, সার্কুলার না দিলে কোনো ধরনের লিখিত ক্লাস হবে না। আর একটা কমেন্ট করবে না, পড়াশোনার বাইরে একটা কমেন্টও করবে না, দ্রুত ক্লাস করবা। কোনো লিখিত ক্লাস হবে না এখন, সার্কুলার আগে কোনো লিখিত ক্লাস হবে না। ২০ কন্যা উপন্যাসটিকার ডক্টর আশরাফ সিদ্দিকী, কুশবরণ কন্যা বন্দে আলী মিয়া, কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, ধান কন্যা আলাউদ্দিন আল আজাদ, কন্যাকুমারী উপন্যাস আব্দুর রাজ্জাক। দ্রুত লেখো। এগুলো একদম মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে এগুলো জীবনেও পারতা না, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু ধরবে। এবার লেখো আগুন পাখি উপন্যাস হাসান আজিজুল হক, আগুন পাখি উপন্যাসটিকার আগুন পাখি, সরেয়া গসগুনা আগুন পাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক, আগুন পাখি উপন্যাসটিকার হাসান আজিজুল হক, আগুন পাখি উপন্যাস হাসান আজিজুল হক। এবার লেখো আগুনের মেয়ে উপন্যাস আল মাহমুদ, আগুনের মেয়ে উপন্যাস আল মাহমুদ, এগুলো সব উপন্যাস। আগুনের মেয়ে, এই মেয়েটারে বিয়ে করা যাবে না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবা। আগুনের মেয়ে উপন্যাস আল মাহমুদ, আল মাহমুদ, আগুনের মেয়ে উপন্যাসটিকার আল মাহমুদ। এবার লেখো আগুনের পরশমণি, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। এবার লেখো আনন্দের মৃত্যু, গল্পটি সৈয়দ শামসুল হক, আনন্দের মৃত্যু সৈয়দ শামসুল হক, আনন্দের মৃত্যু, আনন্দের মৃত্যু, এটা একটা গল্প, বলতো এটা কার? সৈয়দ শামসুল হক, সৈয়দ, আনন্দের মৃত্যু গল্পটা কার? সৈয়দ শামসুল হক। এরপর লিখবা আনন্দের মৃত্যু নেই, এটা কিন্তু প্রবন্ধ, এটা কিন্তু মহাদেব সাহা, মহাদেব সাহা। খেয়াল করো, অনেকে প্রাইমারি কোর্স করায়, নিবন্ধনের কোর্স করায়, এই সাহিত্য জীবনও পড়ায় না, এই সাহিত্য পড়ায় না, একটা দুইটা সাহিত্যের ক্লাস দিয়ে শেষ। এই জন্য পোলাপান গুলা ফেল করে।
মূল ইংরেজি ক্লাসও দেখছি, ইংরেজি লিটারেচার পড়ায় না, অথচ কলেজে 5-6টা ইংরেজি লিটারেচার আছে। প্রায় নিবন্ধন তো মনে করো জিকে আর বাংলা ক্লাস করলে নিবন্ধনে পাশ করা যায়, কিন্তু প্রাইমারি চাকরি 11 থেকে 20তম গ্রেডের চাকরি কোথা থেকে ধরবে কেউ জানে না। এই ক্ষেত্রে বিস্তারিত যদি না পড়ে ওর জীবনও চাকরি হইতো না। মনে রাখবা যে হয় প্রশ্ন ফাঁস করে প্রাইমারিতে চাকরি হয়েছে, না হয় ও বিসিএস এর ভালো প্রস্তুতি নিয়েছে তারপরও চাকরি পাইছে। মধ্যম পন্থা যারা তারা কখনো প্রাইমারিতে চাকরি পায় না। দুই শ্রেণী মানুষ প্রাইমারিতে চাকরি পায়, এক যারা বিসিএস স্টাইলে পড়াশোনা করে তারা চাকরি পায় প্রাইমারি, আর এক পায় যারা প্রশ্ন ফাঁস করে। এই দুই শ্রেণী পাবলিক প্রাইমারিতে চাকরি। মধ্যম পন্থা যারা পড়াশোনা করে ওরা কখনোই কোনো চাকরি পায় না প্রাইমারির, অন্তত পক্ষে প্রাইমারি চাকরি পায় না, কারণ প্রাইমারিটা বড় একটা ফ্যাক্ট। লিখছে 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 শিমুল ইসলাম স্যার, এগুলো কি আপনাদের বইয়ে আছে? ওরে বেটা, বইয়ে আছে, সব জায়গায় আছে, কিন্তু পড়তে হইব। পড়তে গুছিয়ে গুছিয়ে বাইসে বাইসে লেখাই দিতেছি, এইগুলা পড়বা। বইয়ে তো সবই থাকে পৃথিবীর, তোমাদের পড়তে হবে, বুঝছো? যেগুলো আসতে পারে ওই জিনিসগুলা বাইসে বাইসে পড়াই তোমাকে। আচ্ছা, এরপরে লেখো এলেবেলে নাটক জিয়া হায়দার। এলেবেলে নাটক জিয়া হায়দার লেখো, এলে বয়কার বে লয়কার এলেবেলে। নাটকটি কার? জিয়া হায়দার। দ্রুত লেখো। আসলে এই আকলি মাসিক এটা কোনো কথা কয় স্যার, তাহলে আমরা প্রাইমারিতে ভর্তি হলাম কেন? এটা কোনো কথা? এই আকলিমা এটা কোনো কথা কইলো প্রাইমারিতে ভর্তি হয়েছে কেন? আর মাথায় কাজ করে আমি বুঝি না তোমাদের। কারণ প্রাইমারি ভর্তি হয়েছে তোমাদের কি আমি বিশেষ স্টাইল ছাড়া তোমাদের কি অন্য স্টাইলে পড়াই? হ্যাঁ, তোমাদের এগুলো যা পড়াই এগুলো সবই তো বিসিএস স্টাইল। বিসিএস এ যারা ক্লাস করে ওদের খাতা দেই, তোমাদের খাতা দেয়, সবই তো তোমাদের তো আরো ডিপলি পড়াইতেছি আমরা। ফাউন্ডেশন কোর্সে প্রাইমারিতে যারা ভর্তি হয়েছে এদের তো বিসিএস স্টাইলই তো পড়াশোনা হচ্ছে। আগে যারা প্রাইমারি কোর্সে রেগুলার কোর্সে ভর্তি ছিল ওদের একটু জিজ্ঞেস করে দেখো তো যে রেগুলার কোর্সে কেমন ক্লাস হইতো আর ফাউন্ডেশন ব্যাচে কত ক্লাস হয়। ফাউন্ডেশন কোর্সে কত ক্লাস হয় এটা করো। তোমাদের ফাউন্ডেশন ব্যাচ আর বিসিএস ব্যাচ তো সেম স্টাইলই তো দৌড়াই আমরা। একটা কিছু না, বাংলাদেশের চাকরির জন্য কিছু মানুষ আছে, যদি কই ঝাড়ুদার পোস্টে সার্কুলার দিছে হসপিটালে, ঝাড়ুদার পোস্টের কোর্স আছে একটা, কাজী স্যার আমি ভর্তি হবো। এরপর কয় স্যার এনএসআই সার্কুলার, এনএসআই কোর্স চালু করবো, জি স্যার এনএসআই তে ভর্তি হবো। খাদ্য অধিদপ্তর সার্কুলার, খাদ্য অধিদপ্তর কোর্স চালু করবো, জি স্যার এটাই ভর্তি হবো। আমরা কোচিং সেন্টার পাইছি সুযোগ, ঠিক না? যে বাংলাদেশে 50টা সার্কুলার দেবে, 50টা সার্কুলার কোর্স রান করবো, খালি টেকা কামাবো আমরা, তাই না? তো ওটা কি তোরে কি কইছি বেটা? ওরা তো উপন্যাস আগুনের মেয়ে বেটা। এলেবেলে নাটক জিয়া হায়দার, দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। আচ্ছা, এলে গল্প হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ গল্প। উপজেলা আনসার প্রশিক্ষক, এটা কিভাবে পড়াশোনা করবো? সব একই জিনিস, একই জিনিস, একই জিনিস। দ্রুত লেখো। আচ্ছা, এই ক্লাসের ভিতরে কেউ কোনো কথা বলবা না। কারো যদি কথা বলার ইচ্ছা থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবা অথবা 509 কল দিবা। কিন্তু ক্লাসের ভিতরে কেউ যদি ক্লাস ব্যতীত অন্য কোনো কমেন্ট করো, সুন্দর মতো তার বৃন্দাবনে পাঠাই দেওয়া লাগবে। কারণ অন্যদের ক্ষতি হয়, তুমি একা হয়তো বুঝো না, কিন্তু আরেকজনে বুঝে, তার ক্ষতি হয়। কারণ অনেকে টাকা দিয়া, অনেকে ইন্টারনেট কি আছে জানো, ডাটা কিনে ক্লাস করে।
তাদের ক্ষেত্রে সমস্যা হয়, তারা বলে যে স্যার আমরা ডাটা দিয়ে ক্লাস করি, কিন্তু অনেক ভাইয়ের আপুর আছে উল্টাপাল্টা কমেন্ট করে, তাতে আমাদের সমস্যা হয়। এই জন্য উল্টাপাল্টা ক্লাস চলাকালীন, কোনো টিচার ক্লাস চলাকালীন যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করো, তার 1 সপ্তাহের জন্য পানিশমেন্ট দেওয়া হবে, 1 সপ্তাহের জন্য গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, মনে থাকে জানো। আচ্ছা, এরপরে লেখো কবিতার কথা। কি লিখবা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার মেরে দাও। কবিতার কথা, কবিতার কথা, কবিতার কথা। এটা হলো প্রবন্ধ। এটা কি? কবিতার কথা। এটা হলো প্রবন্ধ। এটা কার? জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। এটা 3 স্টার দিয়ে রাখো, আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। এবার লেখো নায়ক। নায়ক দরকার নাই। নূরজাহান নাটক, D.L. রায়। নূরজাহান নাটকটি কার? নূরজাহান নাটকটি D.L. রায়। D.L. রায় মানে কি বলতে পারবা? দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। দ্রুত লেখো। কবিতা 71, কাব্যটি কার? হেলাল হাফিজ। 3 স্টার দিয়ে রাখো। কবিতা 71, কবিতা 71, ক বয়স্কের বি তয়কর্তা। কবিতা 71, এটা কিন্তু কাব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দাও। হেলাল হাফিজ, হেলাল হাফিজ। দ্রুত লেখো। কবিতা 71, হেলাল হাফিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কামাল পাশা কবিতা, কাজী নজরুল ইসলাম। এরপর লেখো কামাল পাশা কবিতা, কয়কার কাম, ময়কার মাল, কামাল, পয়কার পা, শয়কার সা। কামাল কবিতা আমাদের কাজী নজরুলের। কার এটা বলো? এটা কাজী নজরুল। দ্রুত লেখো, এটা কাজী নজরুল। দ্রুত লেখো, কাজী নজরুল। নদী বক্ষে উপন্যাস, কাজী আব্দুল ওদুদ। নদী বক্ষে উপন্যাস, কাজী আব্দুল ওদুদ। নদী, শালার বোর্ডটাই কি হলো? নদী বক্ষে উপন্যাস, কাজী আব্দুল ওদুদ। নদী বক্ষে উপন্যাস, নদী বক্ষে, এটা একটা উপন্যাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজী আব্দুল ওদুদ, কাজী আব্দুল ওদুদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত লেখো, দ্রুত লেখো। চারিদিকে যুদ্ধ, নাটকটি কার? আব্দুল্লাহ আল মামুনের। চারিদিকে যুদ্ধ, চারিদিকে, চারিদিকে যুদ্ধ, আব্দুল্লাহ আল মামুন। এটা একটা নাটক। আব্দুল্লাহ আল মামুন। সবচেয়ে কষ্ট লাগে কোথায় জানো? যারা প্রাইমারি পরীক্ষায় টেকে, টিকা ভাইবা দিয়ে আউট হয়, এর চেয়ে আর কষ্ট কিছুই নাই। এরা আউট হয় কেন জানো? আর ভাইবা একটু হালকা খারাপ হয়, কিন্তু রিটেনে নাম্বার কম পায়। কিন্তু যারা এই রিটেন অংশে বেশি পড়াশোনা করে নাম্বার উঠে রাখে, ওরা রিল্যাক্স মোডে ভাইবা দেয়। আর যারা জানে যে আমি কোনো টানে মানে পাস করছি, ওদের মনটাই থাকে পরীক্ষার হলে ছোট। পুতুল নাচের রীতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। পুতুল নাচের রীতিকথা, পুতুল নাচের ইতিকথা। এটা একটা উপন্যাস আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায়, পুতুল নাচের ইতিকথা। দ্রুত লেখো, মানিক বন্দ্যোপাধ্যায়, পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। দ্রুত লেখো। নদী ও নারী, হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসটি কার? হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসটি কার? হুমায়ুন কবির। দ্রুত লেখো। নদী ও নারী, এই বিখ্যাত একটা উপন্যাস, হুমায়ুন কবির। হুমায়ুন কবির, হুমায়ুন কবির।
বরফ গলা নদী উপন্যাস জহির রায়হান। বরফ গলা নদী জহির রায়হান। বরফ গলা নদী বরফ গলা নদী এই বিখ্যাত উপন্যাসটাকার জহির রায়হানের। আর এখান থেকে কি শিখলাম? নদী বক্ষে উপন্যাসটিকার কাজী আব্দুল ওদুদ। চারিদিকে যুদ্ধ নাটকটিকার আব্দুল আল মামুন। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা মানিক বন্দ্যোপাধ্যায়। নদী ও নারী উপন্যাসটাকার হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসটিকার হুমায়ুন কবির। বরফ গলা নদী জহির রায়হান। বরফ গলা নদী জহির রায়হান। দ্রুত দ্রুত দ্রুত। লেখা শেষ হলে ডান লিখে দাও। এবার লেখো রেখাচিত্র দিনলিপি আবুল ফজলের। রেখাচিত্র দিনলিপি আবুল ফজল। রেখাচিত্র এটা হলো দিনলিপি মানে ডায়েরি। রেখাচিত্র দিনলিপিটাকার আবুল ফজল। আবুল ফজল। রেখাচিত্র গল্পটিকার বুদ্ধদেব বসু। রেখাচিত্র গল্প রেখাচিত্র গল্পটিকার বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু দ্রুত লেখো। বুদ্ধদেব বসু। সত্য মিথ্যা উপন্যাসটিকার আবুল মনসুর আহমেদ। সত্য মিথ্যা উপন্যাসটিকার আবুল মনসুর আহমেদ। সত্য মিথ্যা এটা একটা উপন্যাস। আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ। সত্য মিথ্যা উপন্যাস আবুল মনসুর আহমেদ। সত্যের মতো বদমাস আব্দুল মান্নান সৈয়দের গল্প। সত্যের মতো বদমাস। সত্যের মতো বদমাস এটা একটা গল্প। আব্দুল মান্নান সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দ। সত্যের মতো বদমাস আব্দুল মান্নান সৈয়দ। মা উপন্যাসটিকার মা হলো একটা উপন্যাস। মা উপন্যাসটা কে কে লিখছে? ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি। এবারটা বাড়ি হলো রুশ কবি ম্যাক্সিম গোর্কি। এরপর কে লিখছে? আনিসুল হক। আনিসুল হক। এরপর কে লিখছে? সত্যেন সেন। এই তিনজন রাইটার ম্যাক্সিম গোর্কি, আনিসুল হক, সত্যেন সেন বিখ্যাত মা উপন্যাসটিকার তিনজন রাইটার কিন্তু। আনোয়ারা উপন্যাসটিকার নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসটিকার নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসটিকার নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসটিকার সেখানে আনোয়ারা নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসটিকার নজিবুর রহমান। দ্রুত লেখো। খোয়াবনামা উপন্যাস আখতারুজ্জামান ইলিয়াস। খয়কার খো অন্তিস্তিয়াকার বা খোয়াবনামা। খোয়াবনামা উপন্যাস আখতারুজ্জামান ইলিয়াস। আর আখতারুজ্জামান খোয়াবনামা উপন্যাস আখতারুজ্জামান ইলিয়াস। হঠাৎ আলোর ঝলকানি প্রবন্ধটিকার বুদ্ধদেব বসু। হঠাৎ
আলোর ঝলকানি। প্রবন্ধটি কার? বুদ্ধদেব বসু। হঠাৎ আলোর ঝলকানি, হঠাৎ আলোর ঝলকানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো প্রবন্ধ। হঠাৎ আলোর ঝলকানি, এটা হলো বুদ্ধদেব বসুর একটা বিখ্যাত প্রবন্ধ। হঠাৎ আলোর ঝলকানি, হঠাৎ আলোর ঝলকানি লিখছ? লিখছি আমরা। এবার লেখো, এবার আমরা লিখবো হলো যেগুলো ছদ্মনাম উপাধি। লেখো, বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয়। বাংলা সাহিত্যে এভাবে লিখবা, বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী। বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় শহীদুল্লাহ কায়সারকে। শহীদুল্লাহ কায়সারকে, দ্রুত লেখো। বাংলা সাহিত্যে শহীদ বুদ্ধিজীবী বলা হয় শহীদুল্লাহ কায়সারকে। শহীদুল্লাহ কায়সারকে, দ্রুত লেখো। বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা বলা হয় কামিনী রায়কে। বাংলা সাহিত্যে জনৈক, খালি ডট ডট দিয়ে যাবা, জনৈক বঙ্গ মহিলা, জনৈক বঙ্গ মহিলা বলা হয় কামিনী রায়কে। বাংলা সাহিত্যে জনৈক বঙ্গ মহিলা বলা হয় কামিনী রায়কে। হ্যাঁ, এগুলো ছদ্মনাম উপাধি, এগুলো সব ছদ্মনাম উপাধি। আমি যেভাবে লেখাই দিতেছি এভাবে লিখবা। বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতিকে। বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতিকে। এভাবে না পড়লে মুখস্থ হবে না। বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতিকে। দ্রুত লেখো। বাংলা সাহিত্যে পরাবাস্তব কবিকে বা বাংলা সাহিত্যের নাগরিক কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে নাগরিক কবি বলা হয় তিনজন। এক নম্বরে ভারতচন্দ্র, দুই নম্বরে সমর সেন, তিন নম্বরে শামসুর রহমান। তিনজন লেখো। বাংলা সাহিত্যে নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্রকে বলা হয়, সমর সেনকে বলা হয়, শামসুর রহমানকে বলা হয়। এই তিনজন ব্যক্তিকে কি বলা হয়? নাগরিক কবি। বাংলা সাহিত্যের নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্রকে, সমর সেনকে, আর একজনকে শামসুর রহমান। এদেরকে বলা হয় নাগরিক কবি। দ্রুত লেখো। আর বোর্ডও টাচ করলে কাজ করে না। দ্রুত লেখো। লিখছেন? বাংলা সাহিত্যে দৃষ্টিহীন কবি বলা হয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। হ্যাঁ,
লিখছেন? তাহলে এবারে লেখেন, বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতিকে। বাংলা সাহিত্যের নাগরিক কবি আছে তিনজন, আমাদের কয়জন? 1 নম্বরে ভারতচন্দ্র রায়গুণাকার, 2 নম্বরে সমস্যা, 3 নম্বরে শামসুর রহমান। এই 3 ব্যক্তি কি বলা হয় কি নাগরিক কবি। এরপর হলো বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয়, দ্রুত লেখো। বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয়, শহীদ জননী বলা হয় কাকে? জাহানারা ইমামকে, জাহানারা ইমামকে। বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় কাকে? জাহানারা ইমামকে। বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে। দ্রুত লেখেন, জাহানারা ইমামকে। এবার লেখেন, বাংলা সাহিত্যে জননী সাহসিকা, বাংলা সাহিত্যে জননী সাহসিকা বলা হয় কাকে বলতো? আরে নামটা কি মহিলার ভুলে গেলাম। হ্যাঁ, সুফিয়া, সুফিয়া কামালকে। বাংলা সাহিত্যে জননী সাহসীকে বলা হয় সুফিয়া কামালকে। এবার লেখো, বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ মহিলা কবি, শ্রেষ্ঠ মহিলা কবি বলা হয় কাকে? এই সুফিয়া কামালকে। এবার লেখো, শ্রেষ্ঠ বাংলা সাহিত্যে নারী জাগরণের কবি বলা হয়। নারীর জাগরণের কবি কি জানো? শামসুন নাহার মাহমুদকে বলা হয় নারী জাগরণের কবি। এবার লেখো, বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত অথবা নারী জাগরণের পথিকৃৎ, এই 2টা উপাধি থাকে তাহলে আমাদের বেগম রোকেয়া। খেয়াল করো, যদি বলে নারী জাগরণের অগ্রদূতকে তাহলে হবে বেগম রোকেয়া। বাংলা ভাষাতে নারী জাগরণের অগ্রদূত যদি বলি বেগম রোকেয়া, নারী জাগরণের পথিকৃৎ যদি বলি তাহলে বেগম রোকেয়া। এই 2টা মনে রাখ, বেগম রোকেয়ার 2টা জিনিস আছে, একটা হলো অগ্রদূত আর একটা কি পথিকৃৎ, এছাড়া আর কোনো তার উপাধি নাই, মনে থাকে জানো। আর নারী জাগরণের কবি বললেই শামসুন নাহার মাহমুদ, এটা বাজারে গাইডে দেয়া আছে রোকেয়া, এটা ভুল। নারী জাগরণের কবি হলো শামসুন নাহার মাহমুদ। দৃষ্টিহীন কবি মধুসূদন মজুমদার, দৃষ্টিহীন কবি মধুসূদন মজুমদার। আবার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারও দেয়া থাকে দৃষ্টিহীন কবি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারও থাকে, আবার মধুসূদন মজুমদারও থাকে দৃষ্টিহীন কবি। 2টা নিয়ে ভেজাল। লিখছে এটি লেখা, এটা এগুলো লেখা, দ্রুত নারীদের যেগুলো আছে এগুলো শেষ করো। বাংলা সাথে শহীদ জননী জাহানারা ইমাম, জননী সাহসিকা সুফিয়া কামাল, শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল, নারী জাগরণের কবি শামসুন নাহার মাহমুদ। বাংলা সাহিত্যের এই যে নারী জাগরণের অগ্রদূত অথবা পথিকৃৎকে বেগম রোকেয়া। এগুলো কিন্তু খুবই নারীদের নিয়ে ঝামেলা লাগে, তাই না? নারীগুলো নিয়ে ঝামেলা লাগে, এটা লিখে দিলাম এখানে। এবার লেখো, বাংলা সাহিত্যের প্রথম একটা জিনিস লিখবা, সেটা হলো কি জানো? ওই যে আছে রামায়ণের প্রথম মহিলা অনুবাদক, লেখো। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক, রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে বলতে পারো? রামায়ণের প্রথম মহিলা অনুবাদক হলো চন্দ্রাবতী। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, বাংলা সাহিত্যের প্রথম লেডিস কবি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, তাও কিন্তু চন্দ্রাবতী। এবার লেখো, বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিককে স্বর্ণকুমারী দেবী, স্বর্ণকুমারী দেবী। দ্রুত লেখো, স্বর্ণকুমারী
দেবী, স্বর্ণকুমারী দেবী। এবার লেখো বাংলা সাহিত্যে বাউল সম্রাট বলা হয় কাকে? বাংলা সাহিত্যে বাউল সম্রাট, বাউল সম্রাট দুইজন। এক নম্বর আমাদের লালন ভাই, লালন শাহ। দুই নম্বরে আমাদের শাহ আব্দুল করিম শাহ। যদি দুইজন অপশনে থাকে তাহলে লালন মাইরে দিয়ে আসবা। অপশনে যদি দুইজন থাকে তাহলে কি মারবা? তাহলে তুমি লালন মাইরে দেবা। দ্রুত লেখো, তাহলে কি মারবা? লালন মারবা, মনে থাকে জানো। এরপর লেখো বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয় কাকে? অমিয় চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয় অমিয় চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয়, বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয় অমিয় চক্রবর্তী, অমিয় চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে প্রতিবাদী কবি বলা হয়, প্রতিবাদী। বাংলা সাহিত্যে প্রতিবাদী কবি বলা হয় কাকে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে। প্রতিবাদী কবিকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় দিলওয়ারকে। বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় দিলওয়ার। বাংলা সাহিত্যে গণমানুষের কবি, গণমানুষের কবি বলা হয় কাকে? দিলওয়ার। দশকে দিলওয়ার, দিলওয়ারকে বলা হয় বাংলা সাহিত্যে গণমানুষের কবি। লিখছি আমরা। বাংলা সাহিত্যে ছান্দসিক কবি আব্দুল কাদির। বাংলা সাহিত্যে ছান্দসিক কবি বলা হয় আব্দুল কাদিরকে। বাংলা সাহিত্যে ছান্দসিক কবি বলা হয় আব্দুল কাদিরকে। ছান্দসিক, বাংলা সাহিত্যে ছান্দসিক কবি বলা হয় বাংলা সাহিত্যে ছান্দসিক কবি বলা হয় আব্দুল কাদিরকে। দ্রুত লেখো। বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয়, বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয়, বাংলা সাহিত্যে পণ্ডিত কবি অথবা বাংলা সাহিত্যে মহাকবি, মহাকবি অথবা বাংলা সাহিত্যে বাংলার শেক্সপিয়র। ৮৭ ক দন্তসা, শেক্সপিয়র। বাংলা সাহিত্যে পণ্ডিত কবি অথবা মহাকবি অথবা শেক্সপিয়র বলা হয় কাকে বলতে পারো? আলাওল। আলাওলকে বলা হয় পণ্ডিত কবি, মহাকবি এবং বাংলার শেক্সপিয়র বলা হয় কাকে? আলাওলকে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। শান্তিপুরের কবি বলা হয় কাকে? মোজাম্মেল হক। বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি, শান্তিপুরের কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হক। মোজাম্মেল হককে বলা হয় কি? বাংলা সাহিত্যে শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদকে। মায়াবী পর্দার কবি, ময়কার মা অন্ত্যেষ্টি আকার বয়স কি? মায়াবী পর্দার কবি। বাংলা সাহিত্যে মায়াবী পর্দার কবি বলা হয় আল মাহমুদকে। আল মাহমুদ কে। দ্রুত লেখো। ওরে রবি ঠাকুর মহাকবি, উনি হলে লুচ্ছ কবি। রবি ঠাকুর কি মহাকবি? ওটারে কয় লুচ্ছ কবি। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আবার মহাকবি। দ্রুত লেখো। বাংলা সাহিত্যে লিখতে দ্রুত। দুঃখবাদের কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। দুঃখবাদের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
দুঃখবাদের কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সেন গুপ্তকে বলা হয় দুঃখবাদের কবি। দ্রুত লেখো, দুঃখবাদের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে। বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয়, স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস। বাংলা সাহিত্যে স্বভাব কবি, বাংলা সাহিত্যে স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে। গোবিন্দচন্দ্র দাস। দ্রুত লেখো, স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস। ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যে লেখো না কেন, ক্লাসিক কবি বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় কাকে? সুধীন্দ্রনাথ দত্তকে। মনে থাকবে? শুনেন, যদি পড়াশোনা করো, যদি পড়াশোনার মতো করো, নাইলে পড়াশোনা করার দরকার নাই। আমার এখানে আমার একজন, তোমাদের এখানে কিন্তু এর আগের ব্যাচে আমাদের একজন ছাত্র ছিল আর একজন ছাত্রী ছিল। ওরা 7 বছর যাবত প্রেম করে। কত বছর? একই ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, একই ভার্সিটিতে পড়াশোনা করছে, একই সাবজেক্টে পড়াশোনা করছে। বুঝছো? মেধা কারো চেয়ে কেউ খারাপ না। একই এলাকায় বাড়ি, বাড়িও কি, বাড়িও একই এলাকায়। ওদের এত সুন্দর, ওদের রোমান্টিক জুটি আমি দেখে তাকাই থাকতাম। 7 বছরের প্রেম। দুইজনই বিসিএস পড়াশোনা করে। একজনের চাকরি হয়ে গেল, মেয়েটার চাকরি হয়ে গেল, ইউনিভার্সিটি টিচার হয়ে গেল। মেয়েটা কি হয়েছে? টিচার হওয়ার পর ছেলেটারে কিক মেরে ফালাই দিল। ফালাই দিয়ে বরিশালের একটা ছেলের সাথে প্রেম শুরু করলো। গতকাল ছেলেটা এসে আমার কাছে বলল অফিসে যে, স্যার আমার এই অবস্থা, আমি এখন কি করব স্যার? ও যে চাকরি পাইছে, ও ওর ক্যাডাকার চাকরি পায় নাই। ছেলেটা ওর ক্যাডাকার চাকরি, এই জন্য ওর একটা কিক মেরে কি করছে, ফুটবলের মতো মাঠের বাইরে পাঠাই দিছে। মনে করবা মেয়েরা কিন্তু এরকমই। চাকরি যদি, তুমি যদি যতই প্রেম করো, তুমি যদি ওর যোগ্যতার অনুযায়ী না হও, তোমার এমন কিক মারবে আর্জেন্টিনার মাঠে যাই পড়বা। ব্রাজিলের মাঠেও পড়তে পারো, আর্জেন্টিনার মাঠেও পড়তে পারো। এই জন্য ছেলেদেরকে বলি পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো চাকরি পাও, নাইলে মাইয়েরা এমন লাথি মারবে, এক লাথিতে মারকানা, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মারকানা, ওইখানে পড়বা। বুঝছেন? বুঝছেন? এটা কিন্তু বাস্তব। আমি কালকে শুই না, খুব খুব খারাপ লাগছে। খুবই, ছেলেটারে আমি অনেক বুঝাই, অনেক পাঠাইছি। আমি কি, তোমার সমস্যা নাই, তুমি এরকম হয়, এরকম হবে, তুমি নিশ্চিত থাকো। ছেলেরা কতটা পরিস্থিতি, ছেলেরা এক, যদি চাকরি না হয় তাদের সাথে বিয়ে হয় না। বুঝছেন? এই জন্য ছেলেদেরকে বলি পড়লে ভালো করে পড়ো। ওই প্রেম এমনি মনে করো যে টিকবে না, তুমি জানো তুমি চাকরি না পেলে তোমার সাথে জীবনও বিয়ে হইতো না। সুতরাং ওদিকে মনোযোগ না দিয়ে পড়াশোনা করো। চাকরি পাও, সবই পাবা, চাকরি না পাইলে হবে না। মনে থাকবে? হ্যাঁ, একদম এক কিক মারছে, এক কিকে একদমই হয়ে গেছে। অথচ তুমি যদি দেখো, ওই ছেলেটা এতটা স্মার্ট, ছেলেটা আমার চেয়েও লম্বা হবে 2, মানে আমি হলাম 5 ফুট 8, ও মনে হয় 5 ফুট 9, 10 হবে। ও আমার চেয়ে 2 ইঞ্চি বড়। দেখো কিভাবে কিক মেরে ফালাই দেয়। দেখছো কিসের জন্য? বুঝছেন? এটা বুঝতে হবে কিক মেরে কেমনে ফালাই দেয়। এই জন্য বললাম যে তোমরা, দেখছে নাজিয়া খাতুন, ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, মেয়ের জব ছাড়া ছেলেকে বিয়ে করবে না। এই জন্য ছেলেদের বললাম প্রেম কাউরে মন দিবা না। সবাই কি করবা, 420 জানবা যে তোমার সাথে বিয়ে হবে না। প্রেম করবা ঠিক আছে, জানবা যে তোমার সাথে বিয়ে হবে না, এটা তুমি নিশ্চিত। এই চিন্তা ভাবনা করে রিলেশন করবা সবাই। সবাই মেয়েদের ক্ষেত্রে বলি, তুমি প্রেম করতে পারো, করো, সমস্যা নাই, কিন্তু বিয়ে করবা এই মেন্টালিটি নিয়ে কখনোই প্রেম করবা না, তাহলে আজীবন কষ্ট পাবা, সুইসাইড করা লাগবে। কিন্তু কাউকে ভালো, মেয়েদের বলছে দেবে, কাউকে যদি ভালোবাসো মন দিয়ে একটাও বাসবা না, একটাও বাসবা না।
তুমি ধরেই নিবা প্রেম করছো, প্রেম এটা, এটা বিয়ে না। আর তোমার সাথে যে বিয়ে হবে না তা তুমি জানো, এটাও জানো তোমার সাথে ওর সাথে বিয়ে হবে না। যে যত 12 বছর হোক আর 14 বছর প্রেম করো, তুমি জানো ওর সাথে তোমার বিয়ে হবে না, এটা নিশ্চিত। ওই ধান ধারণা করে যদি প্রেম করো করো, আর নাইলে প্রেমে ফাঁদে পা দিও না। এই অবৈধ পদে কেউ পা দিবে না, মনে থাকে জানো, মনে থাকে। ও শুধু মেয়েরা ছলনা করে আর ছেলেরা মনে হয় ধোয়া ধোয়া তুলসী কথা একেবারে। ওই দেখছে একজন হায়াত ভালো কথা, এই জন্য আমি পার্ট টাইম প্রেম করি, ওই হায়াতের সাথে সবাই যোগাযোগ করি, এই জন্য পার্ট টাইম করি। লিখছেন এটা? আচ্ছা, এরপর লেখো বাংলা সাহিত্যে গেল 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 চারণ কবি মুকুন্দ দাস। বাংলা সাহিত্যে চারণ কবি মুকুন্দ দাস লেখো। বাংলা সাহিত্যে চারণ কবি, বাংলা সাহিত্যে চারণ কবি কে? মুকুন্দ দাস। চারণ কবি মুকুন্দ দাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত 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 লেখো, দ্রুত 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 লেখো। বাংলা সাথে কিশোর কবি বলা হয় কাকে? সুকান্ত ভট্টাচার্যকে। বাংলার মিল্টন বলা হয় কাকে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দ্রুত লেখো, বাংলার মিল্টন, বাংলার মিল্টন, বাংলার মিল্টন বলা হয়। মস্কের মি মস্কের মি, বাংলার মিল্টন বলা হয় কাকে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন। বাংলার সাথে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি বলা হয় কাকে? সুকান্ত ভট্টাচার্যকে। ক্লিয়ার? গুড। বাংলার সাথে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। বাংলা সাহিত্যে ভোরের পাখি, ভয়কার ভোর অয়কারের, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলাল চক্রবর্তীকে কি বলা হয়? ভোরের পাখি বলা হয়। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। দ্রুত লেখো। স্যার মিল্টন কি? ওরে বেটা পাশ্চাত্য কবি জন মিল্টন, ওই বেটার সাথে তুলনা করা হয়, বুঝছো? এবার লেখো বাংলা সাহিত্যে আর কি আছে? মার্ক্সবাদী কবি বিষ্ণু দে। বাংলা সাহিত্যে মার্ক্সবাদী বিষ্ণু দে। বাংলা সাহিত্যে মার্ক্সবাদী কবি বলা হয় ময়কামা কয়রে দন্তসা। বাংলা সাহিত্যে মার্ক্সবাদী কবি বলা হয় বিষ্ণু দে। মার্ক্সবাদী কবিকে বিষ্ণু দে। দ্রুত লেখো, বিষ্ণু দে। দ্রুত লেখো। এবার লেখো বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি। দ্রুত লেখো, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি। বাংলা সাহিত্যে মুসলিম, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবিকে বলতে পারো? দুইজন ব্যক্তি। এক নম্বরে ফরুক আহমেদ, দুই নম্বরে গোলাম মোস্তফা। এই দুই ব্যক্তিকে বলা হয় কি? মুসলিম রেনেসার কবি। তবে ফরুক আহমেদ, এইটা দুইটা অপশনে থাকলে ফরুক আহমেদে টিক দিবা, দুইজন থাকলে ফরুক আহমেদে টিক দিবা। বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ, মনে থাকে জানো? এবার লেখো চেনা কণ্ঠ কার ছদ্মনাম? সৈয়দ আলী আহসানের ছদ্মনাম চেনা কণ্ঠ। এবার লেখো সৈয়দ আলী আহসানের ছদ্মনাম চেনা কণ্ঠ। সৈয়দ আলী আহসানের ছদ্মনাম হলো চেনা কণ্ঠ। সৈয়দ আলী আহসানের ছদ্মনাম কি? চেনা কণ্ঠ, সৈয়দ আলী আহসান। ঠিক আছে, লিখছো লিখছো। ঈশ্বর চন্দ্র গুপ্তের ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু। ঈশ্বর চন্দ্র গুপ্তের ছদ্মনাম কি? ভ্রমণকারী বন্ধু।
ভ্রমণকারী বন্ধু, দ্রুত লেখো। জীবনানন্দ দাশের ছদ্মনাম কালপুরুষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, জীবনানন্দ দাশের ছদ্মনাম কালপুরুষ। জীবনানন্দ দাশের জীবনানন্দ দাশের ছদ্মনাম কালপুরুষ। কয়কা কাল, আকাল, পশকে পুরস্কে রুষভ, কালপুরুষ। কালপুরুষ। কমলা বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। আর একটা আছে উদাসীন পথিক। গাজী মিয়া আর একটা হলো উদাসীন পথিক। গাজী মিয়া আর একটা হলো উদাসীন পথিক। লিখেছো। শামসুর রহমানের ছদ্মনাম মজলুম আদিব। 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 মজলুম আদিব। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। যাযাবর। এবার লেখো, জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। 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 বেগম রোকেয়ার আসল নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেগম রোকেয়ার আসল নাম রোকেয়া খাতুন। রোকেয়া খাতুন। দ্রুত লেখো, রোকেয়া খাতুন। রোকেয়া খাতুন। শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। বন্ধ করে দাও। শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের অফিসে জানো। শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান।
শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। সব বঙ্গবন্ধু পরিবারের লোক, কিন্তু সব বঙ্গবন্ধু পরিবারের লোক, ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধ কুমার মুখোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসে এসি বন্ধ করো। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধ কুমার মুখোপাধ্যায়। প্রবোধ কুমার মুখোপাধ্যায়। দ্রুত লেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধ কুমার মুখোপাধ্যায়। এই ছদ্মনাম উপাধির পিডিএফ দিয়ে দে। ছদ্মনাম উপাধির সবাই পিডিএফ দিয়ে দে দ্রুত। ক্লিয়ার সবাই? হাত ব্যথা হয়ে গেছে? লেখা শেষ, লেখা শেষ। ছদ্মনাম উপাধির পিডিএফ তোমাদের দিয়ে দেবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। মনে থাকবে? ওকে, ডান। লিখছো লিখছো? অনেকগুলা পড়া, তাই না? এরপরে স্টার দেওয়া, ছদ্মনাম উপাধি দেখবা স্টার দেওয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা আসে। ছদ্মনাম উপাধি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে, এগুলো শেষ করে ফেলবা। ক্লিয়ার? এগুলো সব শেষ করে ফেলবা, মনে থাকে জানো, সব শেষ করবা। নিবন্ধনে কি এগুলো আসবে? কেন বেবি আসবে না? কেন বেবি নিবন্ধনে আসবে না কেন বলো তো? কেন আসবে না এটা আমাকে বলো। আসবে না কেন? সব জায়গায় আসবে, আসবে না কেন এটা বলো। না, স্কুল 2 ওটা হলো খয়রাতি মার্কার চাকরি। স্কুল 2 তে এটা আসবে না, মনে থাকবে। এটা স্কুল 2 হলো খয়রাতির মার্কা চাকরি, বেতন মাত্র 10,000 টাকা। ওর চেয়ে ভিক্ষুকরা বেশি টাকা ইনকাম করে। ঢাকা শহরে দৈনিক একটা ভিক্ষুকের ইনকাম আছে 10 থেকে 12,000 টাকা দৈনিক। হ্যাঁ, ঢাকা শহরে ভিক্ষুকদের ইনকাম বেশি, এই জন্য বলে খয়রাতির মার্কা চাকরি হলো স্কুল 2। ওটার কোনো ক্লাসই নাই, স্কুল পর্যায়ে 2, বেতন 10,500 টাকা। তুমি 10,500 টাকার ভিতরে 5,000 যাবে তোমার ওই স্কুলে আসা যাওয়া খরচ, আর যেখানে থাকবা 5,000 টাকা ঘর ভাড়া, বাকিটা তুমি ভিক্ষে করবা রাস্তায় রাস্তায়। এই চাকরিটার নাম হলো বাংলাদেশ স্কুল পর্যায়ে 2, বুঝছেন? এটা হলো একদম খয়রাতির মার্কা চাকরি। এই দিয়ে কি হয় বলো? 10,000 টাকা কি হয়? ঢাকা শহরে যে মহিলা কারণ বাজার মাছ কাটে, ওর দৈনিক ইনকাম আছে 10,000, মাছ কাটে খালি, বুঝছেন? স্কুল টু এর বেতনের কথাই কইছে, এটা হলো খয়রাতি চাকরি। স্কুল 2 এর বেতন খয়রাতি চাকরি, বুঝছেন? স্কুল 2 তে এগুলো আসবে না। স্কুল 2 তে লিটারেচার আসবে না। উপজেলা আনসার প্রশিক্ষিকা আসবে কি স্যার? উপজেলা আনসার প্রশিক্ষক, এখানে তোমার আসবে সন্ধি বিচ্ছেদ, কোন সাহিত্য আসবে না। আনসার প্রশিক্ষকতে আসবে সন্ধি বিচ্ছেদ আসবে, 2-1টা সমাস আসবে, এই টুকটাক। ওটা সহজ আসবে, কঠিন না। উপজেলা আনসার প্রশিক্ষক কি করবা? বিগত সালে বিশেষ প্রশ্ন করা পড়বা, বিগত সালে প্রাইমারি প্রশ্ন করা পড়বা, বিগত সালে নিবন্ধন পড়বা, আর কিছু পড়া লাগবে না। খালি বিগত সালের আনসারে কি পড়বা? বিগত সালে বিশেষ প্রশ্ন, বিগত সালে প্রাইমারি, বিগত সালে নিবন্ধন, আর কিছু পড়ার দরকার নেই। মনে থাকবে? ওকে, অনেকগুলো পড়া দিলাম। খাদ্যতে তো সবই আসবে, খাদ্যের কোন ইয়ে আছে? খাদ্য তো কঠিন পরীক্ষা হয়। খাদ্যতে বিসিএস 10 থেকে 46 পর্যন্ত সব। এই আজকে যা পড়াইছে খাদ্য খাইয়ে ফেলাইতে হবে। আজকে যা পড়াইছে খাদ্য সব খাইয়ে ফেলাইতে হবে। এগুলো খাদ্যের জন্য সব পড়তে হবে। এনামুল হোসেন পড়তে গেলেই ঘুমাসে, এই জন্য তোমার একটা হলো গার্লফ্রেন্ড রাখা উচিত, যে তোমাকে ঘুমাতে দিবে না। পড়তে গেলে তোমার ঘুমাসে, এই জন্য এনামুল হক তোমার একটা হইলো তোমার গার্লফ্রেন্ড রাখা উচিত। এতে পার্ট টাইম রাখো আর ফুল টাইম রাখো, দেখবা সে তোমাকে কখনোই ঘুমাতে দিবে না। বুঝছো? সে তোমাকে কখনোই ঘুমাতে দিবে না। ওকে,
ওরে পরীক্ষা একসময় স্কুল পর্যায়ে 2 তে কি পরীক্ষা আলাদা হয়? স্কুল পর্যায়ে 2 কে পরীক্ষা কোনো লিটারেচার আসে না, ওটা আলাদা হয়, কোনো পরীক্ষা আসে না। স্কুলে একের বেতন আছে মোটামুটি সব 15,000-16,000 টাকা। খাদ্যের লিখিত প্রিলি উভয় হয়। ওরে বাবারে, বরুণ সরকারের যে খাসার জিএফ তো ঘুমাতেও দেয় না, পড়তেও দেয় না, খালি ভেজাল। এটা ঠিক, কিছু কিছু মেয়ের আছে তোমাকে ঘুমাতেও দিবে না, তোমাকে কি খেতেও দিবে না, তোমাকে শুধুই পেনিকে রাখবে, এরকম আছে আছে আছে। ঠিক আছে, ওকে, পিডিএফ দিয়ে দিতে পেরেছে। স্কুল 2 তে কি, স্কুল 2 তে শুধু ব্যাকরণ, স্কুল 2 তে ব্যাকরণ, স্কুল 2 তে ইংরেজি লিটারেচারও আসবে না, বাংলা লিটারেচারও আসবে না, ক্লিয়ার? শুধু ব্যাকরণ স্কুল 2 তে, শুধু কি, শুধু ব্যাকরণ স্কুল 2 তে, শুধু ব্যাকরণ, শুধু ব্যাকরণ। ওকে 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 ওকে, গুড নাইট। যতগুলো পড়াইলাম এরপরে শোনো, এরপরে তোমাদের যেটা পড়াবো আর হাইলাইটস এ যেগুলো আছে তাম্মা বানাই ফেলাবা, হাইলাইটস এ তাম্মা বানাবা। পরে একটা ক্লাস দেবো মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যটা নেওয়ার পরে রবি ঠাকুর নজরুল, রবি ঠাকুর আর নজরুল, রবি ঠাকুর আর নজরুল পড়াবো। রবি ঠাকুর নজরুল এই দুইটা থেকে প্রশ্ন ধরে, এবার রবি ঠাকুর থেকে কম ধরবে, নজরুল থেকে বেশি ধরবে। আর লিটারেচার ক্লাস করাবো একটা, দুইটা, 3টা ক্লাস করাবো। আর একটা আর হলো সব কবি সাহিত্যিক মিলাইয়া একটা, সব কবি সাহিত্যিক মিলাইয়া একটা দুইটা পড়াবো, অর্থাৎ আর 3টা লিটারেচার ক্লাস নেবো, টেনশনের কারণ নাই। ওকে, আর 3টা লিটারেচার ক্লাস হবে, আর 3টা লিটারেচার। আর এই মাসে ক্লাস নাই মানে ক্লাস বানাই দেবো, দেখবো মানে ক্লাস না থাকে রাত 12টায় ক্লাস দেবো, সমস্যা আছে? ভোর রাতে ক্লাস দেবো, ক্লাস বানাই দেবো। ক্লাস নাই মানে ক্লাস আবার থাকবে না, ক্লাস বানাবো, পড়াশোনা করতে হবে। ঈদে কি ছাড়িয়ে দেবো তোমাকে? মনে করছে ঈদে যাইয়া ঘুরবা গার্লফ্রেন্ড নিয়ে গ্রামে, এত সোজা? খালাতাবন, মামাতাবন, ফুফাতাবন, জ্যাঠাতাবন নিয়ে নিয়ে ঘুরবা গ্রামে, ওই সুযোগ দিব না। ঈদের রাতেও ক্লাস নেবো, কোনো সে নাই। ওই বয়া কিনে নিছি আমি আর মমিনুল স্যার, বয়াও কিনছি, সব কিনছি, মোবাইল তো আছি। গ্রামে যাই হইলে ওই ক্লাস নেবো, যে ঢেকি সরে গেলে জানো, নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে বসেও ক্লাস নেবো। তোমাদের প্রেম প্রীতি আর করতে দিতাম না, তোমাদের প্রেম প্রীতি আর করতে দিতাম না, মনে থাকবো। এত সোজা না, চাকরি পাবা না তাই জব মেডিসিন এসে লাভ কি, বুঝেন না? এবার তোমাদের খালি ওই ই শুনবো, এরকম স্যার আমার গার্লফ্রেন্ডটা গেছে গা, স্যার আমার বয়ফ্রেন্ডটা গেছে গা, তোমাদের এই কাহিনী শুনতে রাজি না। চাকরি পাবা না তাই এখানে থেকে লাভ কি, বুঝেন না? চাকরি পাবেন না, পড়াশোনা। বেকারদের আবার ঈদ আছে নাকি? বেকারদের ঈদ আছে, তোমাদের কোনো শপিং আছে? বেকারদের কোনো শপিং নেই, বেকারদের কোনো ঈদ নেই, কতলা ফাইন, মাথায় থাকবে, মনে থাকবে। ওকে ওকে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।